আজ পহেলা সেপ্টেম্বর বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। দীর্ঘ ৪ দশকের রাজনীতিতে নানান চড়াই উচ্চায় পার করে এসল দীর্ঘ ১৫ বছর ক্ষমতার বাইরে থাকা দলটি এর চেয়ে বেশি সংকটময় সময় অতীতে আর পার করেনি বলছে খোদ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়ার কবর, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা, বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের ভূমিকা এসব নিয়ে এখন প্রশ্ন তুলছেন সরকারি দলের সদস্যরা, আওয়ামী লীগের সদস্যরা। এই নিয়ে পাল্টা বক্তব্যে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এসব প্রশ্নের কি কোনো সমাধান মিলবে, নাকি ধীরে ধীরে বাড়তেই থাকবে এসব তর্ক বিতর্ক? এই নিয়ে আলোচনায় রাজখাউনের শারমিন চৌধুরী আছে আপনাদের সাথে। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি, আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং যুক্ত আছেন বাংলাদেশ জাতীয় জোট বিএনএর চেয়ারম্যান ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ব্যারিস্টার নাজমুল হুদা। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আজকের রাজকাহনে। ইতিহাস নিয়ে তর্ক বিতর্ক, কুতর্ক কেন, এই আলোচনায় আছি আমরা। আমি শুরুতেই জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে শুভেচ্ছা জানাই, আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাই, এবং যেই তর্কটা শুরু হয়েছে সেটি নিয়েই যদি আপনার কাছ থেকে শুরুতে একটু জানতে চাই যে জিয়াউর রহমানের সমাধিস্থলে তার মরদেহ আছে কিনা। এই তর্কটি, মানে এই প্রশ্নটি এখন বহুল উচ্চারিত হলেও এটি ঠিক জিয়াউর রহমান নিহত হবার ১ মাসের আগে, মানে ৮১ সালের ৩০শে মে তিনি নিহত হন। জুন মাসে ২০শে জুনই এই প্রশ্নটি সংসদে উঠেছিল। ফজলুল করিম সেলিম উঠিয়েছিলেন, তৎকালীন বিরোধী দলীয় নেতা আসাদুজ্জামান খান তুলেছিলেন, কিন্তু তার কোনো তখনও সমাধান হয়নি। সেই বিভ্রান্তিটা এখনো সেটি নিয়ে চলছে। আপনারা কি মনে করেন এটির একটা সমাধান হওয়া দরকার? আপনারা কি মানে সেই চ্যালেঞ্জটা যেটি এখন ছুড়ে দেওয়া হচ্ছে সেটি গ্রহণ করতে প্রস্তুত? আমি এই প্রশ্নের কোনো উত্তর দিতে আদৌ প্রস্তুত না, বা আমি দেব না এই কারণে যে এত কুরুচি প্রশ্ন, অপপ্রচারের উত্তর দেয়াটা আরো বেশি কুরুচিকর বলে আমি মনে করি। এটা হলো প্রথম উত্তর। আর দ্বিতীয় হলো যে আপনাকে, ব্যারিস্টার নাজমুল হুদা সাহেবকে এবং খালিদ মাহমুদ চৌধুরীকে সহ দর্শক শ্রোতা যারা আছেন এবং বিএনপি শুভানুধ্যায়ী নেতা কর্মী দেশে বিদেশে প্রত্যেককে জন্মদিনের শুভেচ্ছা। এটা হলো এক। আর দ্বিতীয় হলো যে জাতীয় বরেণ্য নেতৃবৃন্দ সম্পর্কে এই ধরনের মন্তব্যটা ভবিষ্যৎ প্রজন্মকে একটা কুশিক্ষা দিয়ে যাচ্ছে। এই কুশিক্ষার মধ্য থেকে যে প্রজন্ম বেড়ে উঠবে, বড় হবে, তারা দেশকে কিভাবে নেতৃত্ব দিবে, এটা যদি অভিভাবক হিসাবে আমাদের দায়িত্বশীলরা চিন্তা করেন, তাহলে দেশের জন্য ভবিষ্যতে হয়তো কল্যাণকর হবে। আর যদি শুধু নিজেদের সময়টা পার করে দেওয়ার জন্য যা খুশি তাই বলতে থাকি এবং সেদিকে জাতির দৃষ্টি নিবদ্ধ রাখার একতরফা রাজনীতি করে যাই, তাহলে দেশের জন্য সেটা কখনো ভালো হবে না। একজন ছাত্র, আওয়ামী লীগের এক নেতার একজন পুত্র, অত্যন্ত মেধাবী সন্তান, সে পরীক্ষায় ফেল করেছে। তো আওয়ামী লীগের নেতা খাতা চ্যালেঞ্জ করলেন যে না, আমি রেজাল্ট দেখবো। তিনি রেজাল্ট দেখলেন। রেজাল্ট দেখতে গিয়ে দেখলেন ওই ছেলের প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধ কবে হয়েছে, ছেলে উত্তর দিয়েছে ২০০৯ এর পরে। ভাষা আন্দোলন কবে হয়েছে, ছেলে উত্তর দিয়েছে ২০০৯ এর পরে। বাংলাদেশ বিমান কবে প্রথম চালু হয়েছে, ওই ছেলে বলেছে ২০০৯ এর পরে। তো বাবা খুব অসন্তুষ্ট হয়ে ছেলেকে ধরে বাড়িতে নিয়ে এলেন, বললেন যে তুই এসব ভুল উত্তর দিলি কেন, তুই তো ভালো ছাত্র। তখন ওই ছেলে বলল যে বাবা, তুমি বাড়িতে যখন থাকো, বন্ধুদের সঙ্গে যখন কথা বলো, বক্তৃতার মঞ্চে যখন দাঁড়াও, সবসময় বলো যে বাংলাদেশে যা কিছু হয়েছে সবই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে, আওয়ামী লীগ করেছে, আর কেউ কিছু করেনি। তো সেই জন্য আমি মনে করেছি যে বইয়ের কথা সব মিথ্যা, তুমি যেটা বলো এটাই সত্য। ওই জন্য আমি সবগুলো উত্তর লিখে দিয়েছি ২০০৯ থেকে এখন পর্যন্ত সমস্ত ঘটনা ঘটেছে এই সময়ের মধ্যে, এর আগে কখনো কিছু ঘটেনি। অর্থাৎ আমরা এই ছেলেদেরকে এই শিক্ষাগুলো দিতে আমরা অজান্তে হোক অথবা সচেতন ভাবে হোক এই কাজগুলো করে যাচ্ছি। এটা কোনো ক্রমেই কাম্য নয়। জিয়াউর রহমানের মরদেহ যদি ওখানে নাই থেকে থাকেন, সারা জাতি যদি একটি কফিনকে ঘিরে চলন্ত জানাজার দেশে পরিণত হতে পারে, ঢাকায় বৃষ্টি ঝড় উপেক্ষা করে যদি লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হতে পারে শুধু একটি কফিনকে উপলক্ষ করে, তো তার থেকেই তো বোঝা যায় জিয়াউর রহমানের স্থান মানুষের হৃদয়ের কোন জায়গায় স্থায়ী হয়ে আছে। ওই একটা জিনিস থেকেই তো বোঝা যায়। যদি ধরেও নেই যে কথা আজকে প্রধানমন্ত্রী বলছেন বা আওয়ামী লীগের নেতারা বলছেন, সেটা যদি সত্যিও হয়, ওই একটা ঘটনা থেকে বোঝা উচিত যে জিয়াউর রহমানের স্থান বাংলাদেশের মানুষের হৃদয়ের কোন জায়গায়। সেখানে কফিন, তার মরদেহ, এগুলো কোনো বিষয়ই না। আর গত দুদিন আগে তো আন্তর্জাতিক গুম দিবস গিয়েছে, সারা বাংলা, সারা পৃথিবীতে এটা স্বীকৃত জাতিসংঘে।
আওয়ামী লীগ তো দেশে হাত ধোয়া দিবস পালন করে, ডিম দিবস পালন করে, হাঁটা দিবস পালন করে, অনেক দিবস পালন করে, আন্তর্জাতিক গুম দিবস তো পালন করে না। আর এই আমলে শুধুমাত্র বিএনপির নেতা কর্মী গুম হয়েছে প্রায় 500-র কাছাকাছি। এই গত দুদিন আগেও জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে এই সরকারের কাছে 86 জনের গুমের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে সেটা জানতে চেয়েছেন, অতি সম্প্রতি 86 জন। তো সেইখানে আমরা শুনে বুঝতাম বা জানতাম যে জীবিত মানুষকে গুম করা যায় বা গুম করে। এখন দেখি যে এরা মরদেহও গুম করার প্রক্রিয়া শুরু করেছে, লাশ গুম করার রাজনীতি শুরু করেছে। এটা ভালো লক্ষণ না। এই আলোচনা আমাদের করা উচিত না বলে আমি মনে করি, এবং সমীচীন না। অনেক ধন্যবাদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। লাশ গুম করা রাজনীতির কথা বলছেন এবং জিয়াউর রহমানের স্থান মানুষের হৃদয়ে, তার মরদেহ কোথায় সেটি আলোচনার বিষয় না। ব্যারিস্টার নাজমুল হুদা, আপনি আপনার সেই স্মৃতি থেকে আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু এই বিতর্কটা উঠলো, বিভ্রান্তি, যেটি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল স্পষ্ট করে বলছেন নতুন প্রজন্ম বিভ্রান্ত হতে পারে এই ধরনের বক্তব্য থেকে, কুশিক্ষার কথা বলছেন, সেই বিভ্রান্তিটার জায়গা থেকে একটু স্পষ্ট করতে পারেন কি আপনি? কারণ আপনি সেই রাতে, যেই রাতে জিয়াউর রহমান নিহত হন চট্টগ্রাম সার্কিট হাউসে, আপনিও সেই বৈঠকে ছিলেন বদরুদ্দোজা চৌধুরী, আপনি বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য। এই বিভ্রান্তি দূর করার কোন প্রচেষ্টা কিনা আপনারা নিতে পারেন? দেখেন, আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতি অভিনন্দন, এবং এই দলটির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমার যে সম্পৃক্ততা সেটা নতুন করে স্মরণ করছি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে মোয়াজ্জেম হোসেন আলাল যে কথাটা বলল, এখানে এই একটা কথাতেই কিন্তু আপনার জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে, বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, মরদেহ বা লাশ আছে কি না আছে, কিন্তু ওই লাশকে কেন্দ্র করে, ওই ব্যক্তিটির মৃত্যুটাকে কেন্দ্র করে এই যে বাংলাদেশের লক্ষ লক্ষ জনগণ সেদিন জানাজায় অংশগ্রহণ করলো, এটা কি অস্বীকার করার উপায় আছে? কেন তারা আসলো, কাকে লক্ষ্য করে সেখানে আসলো? এবং আই থিংক ইট ওয়াজ এ কারেক্ট থিং দ্যাট আলাল হ্যাজ সেড, যে এখানে বিষয়টা মরদেহ বা লাশ না, বিষয়টা হচ্ছে জিয়াউর রহমানের, তার প্রতি মানুষের যে শ্রদ্ধা, তার প্রতি মানুষ যে মর্যাদা দেখিয়েছে সেই দিন, তার থেকে বোঝা যায় জিয়াউর রহমান মানুষের কোন জায়গায় পৌঁছেছিল। আমার সে ভাগ্য হয়েছিল তার সাথে কিছুটা হলেও সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে সম্পৃক্ত হওয়ার, এবং আমি নিজেও দেখেছি কিভাবে উনি জনগণের মধ্যে হারিয়ে যেতেন, এবং রীতিমতো রিস্ক নিয়েই উনি সবসময় মিশে যেতেন জনতার সাথে। সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। তো আজকে এতকাল পরে এই ধরনের বিষয়গুলো যখন চলে আসে, স্বাভাবিকভাবেই বিবেকবান বাংলাদেশি যারা, তারা মনে করে এটা নিছক একটা রাজনীতি হচ্ছে, আর কিচ্ছু না। রাজনৈতিকভাবে একটা দলকে নিশ্চিহ্ন করার জন্য যা যা করা প্রয়োজন, হয়তো সেই সমস্ত পদক্ষেপই এখন গ্রহণ করা হচ্ছে, কিন্তু এটা ভুল হচ্ছে। এতে কিন্তু বিএনপি পিছিয়ে যাচ্ছে না, এতে বিএনপি আরো শক্তিশালী হচ্ছে। এবং আজকে একইভাবে আওয়ামী লীগেরও আমার মনে হয় কিছুটা হলো ক্ষতি হচ্ছে এর থেকে। আমার মনে হয় এই পাল্টাপাল্টি বিষয়টি, আজকে এই পাল্টাপাল্টি রাজনীতি, মুখোমুখি একটা অবস্থান, এটা একটা জায়গায় শেষ হওয়া প্রয়োজন রয়েছে। আমার মনে হয় জিয়াউর রহমান যেমন একটা বাস্তব সত্য বাংলাদেশের জনগণের কাছে, আমাদের বঙ্গবন্ধু জাতির পিতার শেখ মুজিবুর রহমান, তার অস্তিত্ব নিয়েও কি কেউ কোনোদিন প্রশ্ন তুলতে পারবে? আজকে কি কেউ বলতে পারবে যে তার লাশটা অমুক জায়গায় নাই, সেমুক জায়গায় নাই? এটা আসলেও কিন্তু এই রাজনীতিটা অপরাজনীতি, এবং দিস শুড স্টপ ইমিডিয়েটলি। এটাতে কেউ কোনো দিক থেকে অগ্রসর হতে পারবে না, এগিয়ে যেতে পারবে না রাজনীতিতে। তো আমি ফিল করি যে বিএনপির আজকের এই প্রতিষ্ঠা দিবসে এই আলোচনাটা হওয়াটাই উচিত ছিল না। তারপরে যখন বলছি, সেজন্যই বলছি, আমি মনে করি যে বিএনপির এতে কোনো ক্ষতি হবে না। আমি বিএনপির কোনো ব্রিফ হোল্ড করছি না, বিকজ আই এম নো লঙ্গার ইন বিএনপি। বরং আমি বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের পতাকা তলে নিজের তৃণমূল বিএনপি গঠনের মধ্য দিয়ে
প্রয়াত রাজনীতিবিদ আমার অত্যন্ত সম্মানিত মোহাম্মদ নাসিমের হাত ধরে আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করার সুযোগ আমি পেয়েছি, তাদের কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ব্যারিস্টার সুযোগ নাজমুল পেয়েছি। হুদা, অনেক তাদের অনেক অনেক উন্নয়ন ধন্যবাদ অগ্রযাত্রার আপনাকে। সাথে আপনি যে বিষয়টি বললেন ব্যারিস্টার নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় প্রতিমন্ত্রী আপনার কাছ থেকে যাই। আমরা দুইজন সম্মানিত আলোচকের কাছ থেকে শুনলাম। মোয়াজ্জেম হোসেন আনালও বললেন যে জিয়ার স্থান মানুষের হৃদয়ে, তার মরদেহ যদি সেখানে নাও থাকে সেটি আলোচনার বিষয় হতে পারে না। একই রকম বিষয় বললেন, তাকে সমর্থন করেই বললেন ব্যারিস্টার নাজমুল হুদা। তাহলে মানে যদি লাশ নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই আসলে। তাহলে আপনাদের কি কোনো অসুবিধা আছে যদি আসলে লাশ নাও থাকে? এই বিতর্কটা বন্ধ করা উচিত বলে বলা হচ্ছে, কি বলবেন? না, আপনাকে ধন্যবাদ। সেটা হচ্ছে যে কথাটা মোয়াজ্জেম হোসেন আলাল তিনি যে গল্পটার কথা বললেন যে আওয়ামী লীগের সন্তানকে নিয়ে, যে 2009 সালের পরে সব হয়েছে, এই যে আমরা যে বারবার যে বলি যে কল্প কাহিনী বানানোর যে মাস্টার জিয়াউর রহমান, সেটা মোয়াজ্জেম হোসেন আলাল আজকে আবার নতুন ভাবে দর্শক শ্রোতাদের সামনে নিজেকে উপস্থাপন করলেন জিয়ার একজন সৈনিক হিসাবে। যে কত কল্পকাহিনী 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বানানো হয়েছিল, তিনি একটা কল্পকাহিনী আজকে আমাদের উপস্থাপন করলেন। মোয়াজ্জেম আলালকে আমি ধন্যবাদ জানাই তার সেই বিএনপি সেই চরিত্রটা উপস্থাপন করার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে বলা হয়েছে গুম, লাশ গুম। আমরা কিন্তু এখন পর্যন্ত মাহফুজ বাবুকে খুঁজে পাই নাই। ঢাকা ছাত্রলীগের মহানগর ছাত্রলীগের সেক্রেটারি ছিল, মাহফুজ বাবুকে পাইনি। বাংলাদেশের শত শত নয় হাজার হাজার সেনা কর্মকর্তা, তাদের পরিবার এখনো তাদের সন্তানদেরকে, ভাইকে পায়নি, যারা জিয়াউর রহমানের 4 বছরের বিভিন্ন ভাবে কোর্ট মার্শাল করে যাদেরকে ফাঁসি এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পায়নি। তো কাজেই গুমের যে ইয়েটা, আপনার যে রাজনীতি, সেটা সেই সময় হয়েছে। লাশ গুমের যে রাজনীতি, সেটা সেই সময় হয়েছিল। এখন গুম করা লাশকে যে তুলে নিয়ে আসার রাজনীতি, সেটাও কিন্তু সেই সময় আমরা দেখেছি। জিয়াউর রহমানের প্রতি আমি শ্রদ্ধা বা লাশের প্রতি অশ্রদ্ধা বা শ্রদ্ধা এই বিষয়ে যাচ্ছি না। আমরা রাজনীতির বিষয়গুলো, রহস্যগুলা খোলার বিষয় আছে এখানে জিয়াউর রহমানের লাশের যে ছিল কি ছিল না, এটার মধ্যে দিয়ে শ্রদ্ধা অশ্রদ্ধার কোনো বিষয় নয়। জিয়াউর রহমানকে হত্যা করার পরে যে রহস্যটা তৈরি হয়েছিল, সেই রহস্যটা উন্মোচন করা দরকার। এটা রাজনীতির প্রয়োজনে, বাংলাদেশের জন্য প্রয়োজনে। যেইভাবে 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার যে রহস্য, যেটা আজকে তদন্ত কমিশন গঠন করার দাবি উঠেছে, তো এই রহস্যগুলো উদ্ঘাটন করা দরকার। সেখানে সত্যই কথা, অনেকেই এগুলো বলেছেন যে জিয়াউর রহমানের যদি এখানে ডেড বডি থেকে থাকে, সেখানে তো তাকে পরিবারের কাউকে দেখানো হয়নি, এবং সেখানে যে পোস্টমর্টম যাদের করানো হয় সেখানে কিন্তু করানো হয় নাই, কারণ মারা যাওয়ার পরে যে সিভিল যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু সেখানে অনুসরণ করা হয়নি। কাজেই এগুলো মানুষের মধ্যে এই ধরনের প্রশ্নগুলো আসতেই পারে, এবং আসতে পারে বলেই এই যে আপনি তর্ক বলেন, বিতর্ক যেটা বলে আসতে তৈরি হয়েছে। এটা নিয়ে ডিপেন্ড করার কোনো বিষয় নয়। পৃথিবী অনেক এগিয়ে গেছে। শুধু আজ থেকে 30-40 বছর আগের এই যে রহস্য উন্মোচন নয়, শত শত বছরের আগের রহস্য উন্মোচন হয়ে যাচ্ছে। কাজেই 81 সালের যে ঘটনা, হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে তো বললেই হয়, ঠিক আছে, এখানে জিয়াউর রহমানের ডেড বডি আছে কিনা আমরা বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে সেটা প্রমাণ করি, তাহলেই তো হয়ে যায়। তো এটার মধ্য দিয়ে কিন্তু কোনো অসম্মান করা হয় না। যদি জিয়ার লাশ এখানে থাকে তাহলে তো সত্য কথা, আমরা সকলেই বলবো যে না, জিয়াউর রহমানের ডেড বডি সেখানে দাফন করা হয়েছে। আর যদি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে শুধু কফিন বানিয়ে সেখানে এই যে দাফন করে সেখানে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার যদি চেষ্টা করা হয়, সেই জিনিসটাই আমরা বলছি। যে আমাদের কথা হচ্ছে, যেহেতু কেউ দেখেনি এবং টোটাল প্রক্রিয়াটা যেহেতু রহস্য দিয়ে ঘেরা, সেই রহস্যটা খোলার কথাই এখানে বলা হচ্ছে। আর জিয়াউর রহমানের যে জানা যায় যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিল, যেটা বলা হচ্ছে, এটা কিন্তু জিয়ার শ্রদ্ধা না, এটা এই জিনিসটা নয়। সেই সময় যে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছিল, সেই হত্যাকাণ্ডটি কেউ মেনে নেয়নি, এবং সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ ছিল সেটা।
75-এ 15ই আগস্টে বন্দুকের নলের কাছে নলের মধ্যে সেটা প্রতিবাদ করতে দেওয়া হয়নি, এবং ওভারনাইট সেখানে যে হত্যাযজ্ঞ, সারা বাংলাদেশে যে কারফিউ জারি করে মানুষকে ঘরে থাকতে বাধ্য করা হয়েছিল, 81 সালের 30শে মে কিন্তু মানুষকে কারফিউ জারি করে কিন্তু ঘরে থাকতে বাধ্য করা হয়নি। কাজেই এই বিষয়টা দিয়ে কিন্তু জিয়াউর রহমানের প্রতি মানুষের শ্রদ্ধা এটা বলা যাবে না। মানুষ হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছে। মাননীয় প্রতিমন্ত্রী, আমি আরেকটা যদি প্রশ্ন করি যে লাশ যদি নাও থাকে সেই সমাধিস্থলে, তাতেও বিএনপির তো কোনো সমস্যা নেই, এটি তারা বলছেন যে এটি সম্মানটা হৃদয়ে, মানে যদি বিএনপির কোনো সমস্যা না থাকে, মানে আওয়ামী লীগের কি কোনো সমস্যা থাকবার কথা মাননীয় প্রতিমন্ত্রী? আমি আপনার কথা বুঝি নাই। আমি আরেকবার বলি যে যদি সেই সমাধিস্থলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরদেহ নাও থাকে, তাতেও কোনো সমস্যা নেই। বিএনপি মোয়াজ্জেম হোসেন আলালের কথা থেকে আমি যদি ভুল না বুঝি, যে মানুষের হৃদয়ে তার অবস্থান জিয়াউর রহমানের, তাতে মানে লাশটি কোথায় আছে সেটি তর্কের বিষয় নেই, তাতে তাদের কোনো সমস্যা নেই। আওয়ামী লীগের কেন সমস্যা? জিয়াউর রহমান আছে সেটা তো আমি কেড়ে নিতে পারবো না। নাজমুল হুদার হৃদয়ের মধ্যে যে জিয়াউর রহমান আছে আমি তো কেড়ে নিতে পারবো না। আমি জিয়াউর রহমানের লাশ নিয়েও আমরা ওখানে যে লাশ নাও থাকে তাও আমি বলবো না যে তুমি এখানে শ্রদ্ধা, প্রতীকী শ্রদ্ধা জানাতে পারে। এরকম অনেকে পীর আউলিয়া আছেন যাদের যেখানে যেখানে মাজার হিসাবে আমরা ব্যবহার করি বা শ্রদ্ধা জানাই, যেখানে তাদের মরদেহ নাই, কিন্তু আমরা সেখানে, সেটা আলাদা। আমাদের কথা ওইটা না, আমাদের কথাটা হচ্ছে যে রাজনীতির যে নাটক মঞ্চস্থ করা হয়েছিল সেই নাটক সেই রহস্যটাকে উন্মোচন করা দরকার। সেই জায়গায় তো ব্যারিস্টার নাজমুল হুদা শ্রদ্ধেয়, এবং আমার তো মোয়াজ্জেম হোসেন আলালও আমার শ্রদ্ধেয় ব্যক্তি। কাজে আমি তাদেরকে বলি উদার হয়ে আসেন, আপনারা বলেন, বিজ্ঞানকে আপনারা আলিঙ্গন করেন, যে বলেন যে হ্যাঁ এটা উদ্ঘাটন হওয়া দরকার। এই রহস্যগুলো মাননীয় প্রতিমন্ত্রী একদম স্পষ্ট। আমি খুব সংক্ষেপে একটু মোয়াজ্জেম হোসেন আলালকেও আপনার এই আহ্বানটা শুনে নেই যে তাদের প্রতিক্রিয়া কি, মানে জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, একাডেমিক স্বার্থেও কি এটি উন্মোচন করবার কোনো উদ্যোগ আপনারা নেবেন কিনা, বারবার যে বলা হচ্ছে সেই বিষয়ে কিছু করবেন কিনা মোয়াজ্জেম হোসেন আলাল, নাকি এটি জাস্ট ছেড়েই দেবেন? আমি আপনাকে বলি, উনি যেটা বলেছেন শেষ লাইনটা এবং প্রথমেও এটা দুইবার উচ্চারণ করেছেন, তো সেই প্রসঙ্গে আমি দ্বিমত করতে চাই না। আমি সেই প্রসঙ্গে বলতে চাই যে বাংলাদেশে প্রথম গুম হওয়া জহির রেহান, স্বাধীন বাংলাদেশে শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে যাওয়া, প্রথম ক্রসফায়ারে নিহত সিরাজ সিকদার থেকে পরবর্তীতে আত্রাইয়ের হত্যাকাণ্ড থেকে যত মানুষ রক্ষী বাহিনীর হাতে খুন হয়েছে, স্বেচ্ছাসেবক বাহিনীর হাতে খুন হয়েছে, লাল বাহিনীর হাতে খুন হয়েছে, প্রত্যেকের বৈজ্ঞানিক একটা পোস্টমর্টেম করা হোক, সেই দাবির সঙ্গে আমি দ্বিমত করব না। কারণ যেহেতু বৈজ্ঞানিক এটা ব্যাখ্যা ওনারা চাচ্ছেন, বাংলাদেশে আর কোনো সমস্যা নাই, এইটাই যখন বড় সমস্যা, তাহলে গোড়া থেকেই শুরু হোক, গোড়া থেকে প্রত্যেকেরটা হোক। আর ইতিহাস থেকে জেনারেল ওসমানী বাদ কেন, তাজউদ্দিন আহমেদ বাদ কেন, ওই যে একে খন্দকার সাহেবরা বাদ কেন, উপ অধিনায়ক আব্দুর রব বাদ কেন, সেগুলো কিছু নেই, কোনো কিছু নেই। আপনি টিকা দিতে যাবেন সেখানেও জিয়াউর রহমানের কুৎসা, আপনি বই বিতরণ করতে যাবেন সেখানেও বিএনপি কে গালিগালাজ, আপনি সেতুতে ফেরি ধাক্কা দিয়েছে সেটা দেখতে যাবেন সেখানেও বিএনপি নিয়ে কটুকাটব্য। তার অর্থ কি? যে বিএনপি এত অজনপ্রিয় দল, যেটা ওনারা মুখে বলেন সেটা ঠিক না। ওনারা বিএনপির কথা সব সময় চর্মচক্ষে দেখেন এবং মনে করেন যে এই বোধহয় এলো, এই বোধহয় এলো, না হলে সব জায়গায় অন্য প্রসঙ্গের মধ্যে কেন বিএনপির প্রসঙ্গ আসে এখনো? কেন আমাকে বলেন? যদি বিএনপির কোনো গুরুত্ব নাই থাকে, জিয়াউর রহমানের যদি গুরুত্ব নাই থাকে, বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন যদি করতে চান, তাহলে যারা এভাবে নিহত হয়েছে, একটা বিরতিতে যেতে হবে। আপনার এই কেন প্রশ্নটি যেটা আপনি করছেন সেটি নিশ্চয়ই বিরতির পরে এসেও আমরা এই বিষয়ে কথা বলতে পারবো। একটা বিরতির পর ফিরছি। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। মাননীয় প্রতিমন্ত্রী, বিরতির আগে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যে প্রশ্নটি তুলছেন যে সবখানেই যেখানেই কথা বলছেন আওয়ামী লীগ, সেখানেই বিএনপিকে নিয়ে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কেন বিতর্ক তোলা হচ্ছে, প্রশ্ন তোলা হচ্ছে। মানে এখন এটাও খুব বেশি বেশি বলা হচ্ছে যে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন, পাকিস্তানের অনুগত ছিলেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন কিনা। আইনমন্ত্রী বলছেন যে জেড ফোর্স ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন কিনা এটা তাকেই প্রমাণ করতে হবে। আমি এটি গত পরশুদিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আমার অনুষ্ঠানে ছিলেন, তাকেও জিজ্ঞাসা করছিলাম যে কেন এটি প্রমাণ করতে হবে। তিনি তো বঙ্গবন্ধু সরকারের আমলে বঙ্গবন্ধুর সরকার তাকে দ্বিতীয় সর্বোচ্চ খেতাব, বীরোত্তম খেতাব দিয়েছিলেন, তাহলে এখন তাকে প্রমাণ করতে হবে কেন? এখনকার মতো তখন তো ভুয়া মুক্তিযোদ্ধা সনদও কিনতে পাওয়া যেত না। তিনি আমাকে বললেন যে প্রশ্নটি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করতে, সেটির তো সুযোগ নাই। আপনাদের দলের মধ্যে কি এটি নিয়ে কোনো মানে এই বহুল উচ্চারিত প্রশ্নটির উত্তর আছে? না, আপনি কোন উত্তরটা চাচ্ছেন?
যে মানে জিয়াউর রহমানকে তাহলে বঙ্গবন্ধু সরকার বীর উত্তম খেতাব যদি দিয়ে থাকে, এখন কেন বলা হচ্ছে যে তার মুক্তিযুদ্ধে অবদান নেই বা তিনি মুক্তিযোদ্ধা ছিলেন কিনা সেই প্রশ্নটি কেন তোলা হচ্ছে? তাহলে কি বঙ্গবন্ধু সরকারের সময় ভুল করা হয়েছিল, না এখন ভুল হচ্ছে? দুটো তো একসাথে ঠিক হতে পারে না। মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা নয়, কিন্তু একজন রাজাকার স্বাধীনতা বিরোধী, সে সারা জীবনের জন্য রাজাকার, সারা জীবনের জন্যই সে স্বাধীনতা বিরোধী, কাজে সে কোনো পরিবর্তন হতে পারবে না। ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে আমাদের মুক্তিযুদ্ধের যে স্পিরিট, যে ধর্মনিরপেক্ষতা এবং আমাদের যে মুক্তিযুদ্ধের যে স্লোগান, আপনি যদি বলে থাকেন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা, যে স্লোগানকে ধারণ করে সে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, জয় বাংলা, জয় বাংলা জিন্দাবাদ হয়ে গেল, অসাম্প্রদায়িক বাংলাদেশ সাম্প্রদায়িক হয়ে গেল, বঙ্গবন্ধুর খুনিদেরকে বিচার করা যাবে না, অধ্যাদেশ জারি করা হলো, তারপরে আইন করা হলো, দালাল আইনে অপরাধীদের বিচার হচ্ছিল, সে দালাল আইন বাতিল করা হলো, বঙ্গবন্ধুর খুনিদেরকে বিদেশে চাকরি দেওয়া হলো, শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানানো হলো, গোলাম আজমকে বাংলাদেশে ফিরিয়ে আনা হলো, তার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। আব্দুল আলিমের মতো কুখ্যাত যে মুক্তিযোদ্ধারা কত মানবিক ছিল, এত অপরাধ করার পরে তাকে হত্যা করেনি, হত্যা করতে পারতো, খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল আব্দুল আলিমকে জয়পুরহাটে। সেই জয়পুরহাট থেকে আব্দুল আলিমকে, কুখ্যাত আলিমকে নিয়ে এসে তিনি রেল মন্ত্রী বানালেন, এবং তিনি শাহ আজিজ আপনার স্বাধীনতা বিরোধী এই জামাত, যারা ৭১-এ মুক্তিযুদ্ধের মীমাংসা হয়ে গেছিল, এরা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিলেন, এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে নিয়ে এবং অপরাধীদেরকে নিয়ে তিনি রাজনৈতিক দল গঠন করলেন, এবং বঙ্গবন্ধুর পরিবারকে, যে আলাল ভাই যে কল্প কাহিনী বানিয়েছিলেন আজকের অনুষ্ঠানের শুরুতেই, এইরকম কল্প কাহিনী ৭৫-এর 15 আগস্টের হত্যাকাণ্ডকে জায়েজ করার জন্য যে তৈরি করা হয়েছিল, এর পরেও কি আমাকে আপনার কথার সঙ্গে সুর মিলাতে হবে? এরপরেও কি বলতে হবে যে জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন? এরপরেও কি মাননীয় প্রতিমন্ত্রী, আমি কি তাহলে এর সাথে আরেকটা প্রশ্ন একটু সাপ্লিমেন্ট করতে পারি? মাননীয় প্রতিমন্ত্রী একটু যদি সুযোগ দেন আরেকটি প্রশ্নের, তাহলে যে জিয়াউর রহমানের ভূমিকা পরবর্তীতে বিতর্কিত হয়েছে, এই জন্য আপনারা বলছেন, কিন্তু জিয়াউর রহমানের বিরুদ্ধে যে অভিযোগটা আপনারা তোলেন যে বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, চাকরি দিয়েছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন, এমন অভিযোগের কথা এরশাদের বিরুদ্ধেও তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময়, যে খুনিদের পুনর্বাসন। কিন্তু তাকে তো খোদ আওয়ামী লীগই প্রধানমন্ত্রীর বিশেষ দূত বানিয়েছে, জোট বানিয়েছে। আওয়ামী লীগের সদস্যরা সংসদেও বলেছেন জাসদের ভূমিকা নিয়ে, তার সাথেও যখন আওয়ামী লীগ জোট করতে পারে, তো আওয়ামী লীগই যদি করতে পারে, বিএনপি করলে ক্ষতি কি? রাজনীতি এক জিনিস আর দেশ পরিচালনা আরেক জিনিস। আপনার হচ্ছে এরশাদ সাহেব জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করেছেন। তিনি বাংলাদেশের এই যে অসাম্প্রদায়িক বাংলাদেশকে তিনি সর্বশেষ পেরেকটা তিনি মেরেছেন। তিনি খুনিদেরকে নিয়ে এসে রাজনীতি করার সুযোগ দিয়েছেন এরশাদ সাহেব, প্রতিনিধি বানিয়েছিলেন, নির্বাচন করার সুযোগ দিয়েছেন। একই ধারা খালেদা জিয়াও করেছেন, খুনি রশিদ এবং হুদাকে পার্লামেন্টে বসিয়েছিলেন। তা আসলে বিষয়টা হচ্ছে কি, মানে এগুলোই প্রমাণ করে যে তারা কোন ধারাটাকে ওন করে। আর আপনি যেটা বললেন যে এই মোয়াজ্জেম হোসেন আলাল যেটা বললেন যে এই মনে হয় বিএনপি এলো, এটা কিন্তু আমি তার এই কথার সঙ্গে একমত। আসলেই বাংলাদেশের মানুষ আতঙ্কিত হয়ে যায়, এই মনে হয় এলো। মানুষ না আওয়ামী লীগ, আওয়ামী লীগ ঢাকায় আওয়ামী লীগ হয়, আওয়ামী লীগ একসময় হাজার হাজার মানুষ খেলা দেখতো। তো ওয়ারির মতো টিম আবহানীকে 2 বার হারিয়ে দিয়েছিল। তো যখনই আবহানী ওয়ারি খেলা হতো তখনই স্টেডিয়ামে স্লোগান হতো এই ওয়ারি আইলো। তো এখন 25 আগস্ট গ্রেনেড হামলা করে যারা 24 জন মানুষকে মারতে পারে, শেখ হাসিনাকে টার্গেট করে, যারা শাহেদ কিবরিয়া আহসানুল্লাহ মাস্টারকে মারতে পারে, যারা জঙ্গিবাদ বাংলা ভাই শাহেদ আব্দুর রহমান তৈরি করতে পারে, যারা বাংলাদেশকে সন্ত্রাসের জনপদ তৈরি করতে পারে, তারা যখন আসার চিন্তা করে তখন বাংলাদেশের মানুষ মনে করে এই বুঝি বিএনপি আইন, এই বুঝি বিএনপি এলো। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এই বুঝি বিএনপি এলো, এইটা নিয়ে কি বলবেন? আমি কিন্তু ঘড়ি ধরেছি মাননীয় উপস্থাপক, ধরেছি। আমি দুটি প্রশ্ন করে ফেলেছি মাননীয় প্রতিমন্ত্রীকে কথার প্রেক্ষিতে। জি, আপনি বলুন। যথাসময়ে শেষ করবো। আওয়ামী লীগের বৈশিষ্ট্যটা হচ্ছে যে দুইজন ঝগড়া করছে, তো একজন এত বেশি করে খামখেয়ালি কথা বলছেন। একজন শিক্ষক যাচ্ছিলেন পাশ থেকে, তিনি এসে বললেন যে এই তুমি এত গায়ের জোরে কথা বলছে কেন?
তখন আওয়ামী লীগের ওই নেতা সেই শিক্ষককে বললেন, যার সঙ্গে ঝগড়া হচ্ছিল তাকে বললেন, তোর আমি এক চড়ে 64 দাঁত ফেলে দেবো। তো শিক্ষক বললেন যে বাবা, একজনের তো 32 দাঁত থাকে, তুমি 64টা ফেলবা কিভাবে? আওয়ামী লীগের এই নেতা বললেন যে তোমার 32টা আমি হিসাবে ধরে নিয়েছি। তো খালিদ ভাই যে বক্তব্য দিচ্ছেন তাতে আমার ওই রকম মনে হয়। আমি একটা কথা আপনাকে বলতে চাই, ঘরের মধ্যেই তো রাজাকার, আত্মীয় তো পাঠিয়েছেন রাজাকারদের সঙ্গে। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা তো ডক্টর ওয়াজেদ মিয়া বলেছেন এশিয়ান ডাইজেস্ট সাময়িকীতে, যেটা 1984 সনে বেরিয়েছে। পরবর্তীতে আবার সেটা এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তার স্বাধীনতার ঘোষণার কথা বলেছেন। বাকশালের পরে তো আওয়ামী লীগ তো মরে গিয়েছিল। জিয়াউর রহমানের অনুকম্পায় না আওয়ামী লীগ নামের দলটা সৃষ্টি হলো। আওয়ামী লীগের নামও তো পরিবর্তন হয়েছে কতবার, আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী লীগ, বাকশাল, আবার আওয়ামী লীগ। আমাদের তো এত নাম পরিবর্তন করা বা এত প্লট পরিবর্তন করার অভ্যাসটা নাই। আমরা ক্যান্টনমেন্টে আমাদের গড়া দল, হ্যাঁ আমরা স্বীকার করি, বাট আমরাই বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছি এই দেশে। এবং আজকে ইতিহাস স্বীকৃত বহু বইয়ে, বহু পুস্তকে, বহু দলিলে এই কথা লেখা আছে যে 75-এর 15ই আগস্টে ব্রিগেডিয়ার খালেদ মোশারেফি প্রথম রক্ষী বাহিনীর 2 ডাইরেক্টরকে ডেকে বলেছিলেন, যাদের নাম শহীদ এবং সারওয়ার, বলেছিলেন আই নো ইউ আর প্যাট্রিয়টস but we had to do it because we don't want this country to be a kingdom. এটা বাংলাদেশ প্লটার্স নিউজউইকে প্রথম প্রতিবেদনটি ছাপিয়েছে, তারপরে এটা বই আকারে বেরিয়েছে। অ্যান্থনি মাসকারেনাথের সাক্ষাৎকার দেখেন, অনেক কিছু দেখেন। জিয়াউর রহমানের যদি জনপ্রিয়তা না থাকতো, বিএনপির যদি আজকের এই আওয়ামী লীগের সঙ্গে নিরপেক্ষ ভোটে পাল্টাপাল্টি প্রতিযোগিতার ব্যাপার না থাকতো, তাহলে আজকে জিয়াউর রহমানের কোনো দোষ হতো না, বেগম জিয়ার হতো না, তারেক রহমানের হতো না। যেহেতু জনপ্রিয়তায় ছুঁই ছুঁই ভাব, দুই দল একদম নেক টু নেক, এই জন্য বিএনপির বিরুদ্ধে এত কুৎসা, এত অপপ্রচার। না হলে এই যে আজকে ভূমধ্যসাগরে মানুষ ডুবে মরছে, আজকে যে বিদেশে আমাদের লোকজন না খেয়ে মারা যাচ্ছে, তাদের লাশ চলে আসছে, আজকে যে আমরা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছি না, এই সমস্যাগুলোতে খেয়াল দিতে পারতো না 12 বছর টানা ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে? সেই দিক না নিয়ে খালি সাপান্ত করা, কুৎসা করা, মানুষের মনকে বিষিয়ে দেয়া, এইটাই যদি রাজনীতির মূল প্রতিপাদ্য হয়, তাহলে আমি বলবো আওয়ামী লীগ ভুল পথে হাঁটছে। যখন বুঝবে তখন এই ভুল সংশোধনের সুযোগ আর থাকবে না। এবং সেই জন্যই আজকে ওই শেখ সেলিমের বাদানুবাদ, হাসানুল্লাহ কিনুর বাদানুবাদ, শফিউল্লাহ সাহেবের শেখ সেলিমের বাদানুবাদ, আবার এই যে নিক্সন চৌধুরী শাহজাহান চৌধুরীর ঝগড়া, আবার ওই যে বসুরঘাটে কাদের মির্জা সাহেব এবং আওয়ামী লীগের অন্যদের ঝগড়া, এই শামীম ওসমান এবং আইভি রহমান, এই যে সেলিম হায়াত আইভির ঝগড়া, দলের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। এই জন্য দৃষ্টি সরানোর জন্য টিকার সংকট দূর করতে পারছেন না, দৃষ্টি সরানোর জন্য এইসব কটু বাক্য দিয়ে মানুষকে মোহাবিষ্ট করে রাখতে চাচ্ছেন, যাতে এই সমস্যাগুলোর দিকে মানুষ বিক্ষুব্ধ আকারে না তাকাতে পারে। জনাব মুয়াজ্জিম হোসেন আলাল, আমি একটা বিরতিতে যাব। আমি ব্যারিস্টার নাজমুল হুদা, জনাব মুয়াজ্জিম হোসেন আলাল, আমি একটা বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে নিশ্চয়ই আবার আপনাকে শুনবো। এবং জনাব নাজমুল হুদার কাছেও প্রশ্ন রেখে যাই যে এই বিতর্কগুলো যেগুলো চলছে, এগুলো কি চলতেই থাকবে নাকি এটির কোনো আশু সমাধান আছে বলে মনে হয় ব্যারিস্টার নাজমুল হুদা? একটা বিরতির পরে এসে একটু বড় করে শুনতে পাবো আমার মনে হয়। ফিরছি রাজকাহনে। এলাম রাজকাহনে। ব্যারিস্টার নাজমুল হুদা, যে প্রশ্নটি করছিলাম, যে তর্ক বিতর্ক কুতর্ক এগুলো কি চলতে থাকবে, আর নাকি এটির কোনো সমাধান হবে বা শেষ হবে? সামনে কি হবে বলে মনে হয়? দেখেন, আমি আজকে মনে করেছিলাম যে আপনারা প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে বিএনপির রাজনীতি নিয়ে, বিএনপির বিভিন্ন রকমের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করবেন, অত্যন্ত আশা নিয়ে বসেছিলাম। কিন্তু আবার সেই পাল্টাপাল্টি রাজনীতির শিকারে পরিণত হলাম। তো আমার কথা হচ্ছে যে এতকাল পর্যন্ত যে বিষয়টা গুরুত্ব দেওয়া হয়নি, আওয়ামী লীগ সরকারের আগেও এসেছে, তারা যথেষ্ট সুযোগ পেয়েছে এরশাদের সময়ও এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন রকমের সমস্যার সমাধান করার, কিন্তু তখন তারা করেননি। এখন এত বছর পর এই সমস্যাগুলো কেন আবার নতুন করে দেখার চিন্তা ভাবনা হচ্ছে? এটা থেকেই মনে হয় যে এই রাজনীতি করার যে প্রবণতা, সেটার থেকে এই সমস্ত ইস্যুগুলো সৃষ্টি করা হচ্ছে। এবং আমি মনে করি এটা থেকে যত তাড়াতাড়ি পরিত্রাণ পাওয়া যায় ততই আমাদের দেশের জন্য মঙ্গল। আমি ফিল করি আমাদের দেশের স্থিতিশীলতা আছে, যে কোনো ভাবেই হোক। বর্তমান প্রধানমন্ত্রী, আমি হয়তো বর্তমান প্রধানমন্ত্রীর প্রশংসা করলে মুয়াজ্জেম হোসেন আলাল হয়তো একটু অসন্তুষ্ট হতে পারে, কিন্তু আমি কারো ব্রিফ হাতে নিয়ে কথা বলছি না, যেটা বাস্তব সেটাই বলতে চাই। এটা অনস্বীকার্য যে আজকে দেশের যে উন্নয়ন কর্মকাণ্ড সেটা দৃশ্যমান, এবং উন্নয়নের ভাবমূর্তি মাননীয় প্রধানমন্ত্রী এখন তুঙ্গে। কিন্তু এটাও সত্য যে আজকে রাজনৈতিক ভাবে
তিনি এখনো প্রশ্নবিদ্ধ। অর্থাৎ বিগত নির্বাচনগুলো যেগুলো হয়েছে সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয় নাই বিভিন্ন কারণে, অত কারণের মধ্যে আমি যেতে চাই না। এখানে কিছুটা হলেও রাজনৈতিক ভাবমূর্তির দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ। আজকে এত বড় একটা কর্মযজ্ঞে থেকে, যেখানে এত বড় বড় মহাপরিকল্পনা উনি বাস্তবায়িত করছেন, এই উন্নয়নের ভাবমূর্তির সাথে যদি একটুখানি রাজনৈতিক ভাবমূর্তিটা উন্নত করা যায়, তাহলে আমার মনে হয় আগামী দিনে তার থেকে আর কেউ কোনোদিন ক্ষমতা নিয়ে নিতে পারবে না। জনগণের ভোটেই তিনি নির্বাচিত হয়ে আবার প্রধানমন্ত্রী হবেন। এবং সেটা করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে এই উপলব্ধিটা যে এই দেশে জনগণের ইচ্ছার প্রতিফলনে একটা নির্বাচনকে তার প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। তাকে এমন একটা নির্বাচন ব্যবস্থা উপহার দিতে হবে জাতির কাছে, যার ভিত্তিতে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলনে সংসদ নির্বাচিত হয় এবং সেই নির্বাচিত সংসদে যারা নাকি সরকার গঠন করেন তারা জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং সেই জনগণের সরকারের জবাবদিহিতা অন্য কারো কাছে না, সেই জনগণের কাছেই থাকে। এরকম একটা ব্যারিস্টার নাজমুল হুদা, অনেক ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে নিশ্চয়ই মাননীয় প্রতিমন্ত্রী আমাদেরকে বলবেন, কিন্তু সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যখন স্থিতিশীলতা আছে, উন্নয়ন হচ্ছে, তখন আসলে বিএনপি যে আন্দোলন বলে তাতে আসলে কতটা হালে পানি পাবে? না, এটা তো গণতন্ত্রের জন্য বলে, উন্নয়নকে তো আমরা অস্বীকার করছি না। উন্নয়ন তো ধারাবাহিক ভাবে চলছে, যেটা অনেক আগে শুরু হয়েছিল সেটা সবারই কিছু কৃতিত্ব আছে। এই সরকার যেহেতু সবচেয়ে বেশি সময় দেশ শাসন করার সুযোগ পেয়েছে তা না, তারা এর বাস্তবায়ন গুলো বেশি করে করতে পারছে। ছোট্ট একটা উদাহরণ দিই আমি, ইমিউনাইজেশন যেটা টিকাদান কর্মসূচি, কলেরার ব্যাপারে, অন্যান্য বসন্তের ব্যাপারে অনেক আগে থেকে বাংলাদেশে শুরু হয়েছে না বলেন আপনি? কিন্তু সেই টিকা কি বলে ভ্যাকসিন হিরো উপাধিটা কিন্তু আজকের প্রধানমন্ত্রী পেয়েছেন, অর্থাৎ তার মাধ্যমে বাংলাদেশ পেয়েছে। এতে তো আমরা খুশি। উদয় ভাই যে বললেন প্রধানমন্ত্রীর প্রশংসা করলে আমি অসন্তুষ্ট হব না, প্রশংসা করার কাজ যদি মূল্যায়ন করে প্রশংসা করেন কেন অসন্তুষ্ট হব? ভালো কাজের স্বীকৃতি তো দিতে হবে, কিন্তু ভালো কাজটাকে করে সেইটার পাশাপাশি যদি আবার রাজনৈতিক প্রতিপক্ষকে ম্লান করার জন্য অনেক বেশি অগণতান্ত্রিক আচরণ করা হয়, তখন ওইটার মূল্যায়নটা ওদিকে নজর যায় না। কারণ যার যন্ত্রণা সে তো তত কষ্ট সে তো বেশি বোঝে, এবং সেই কষ্টকে নিয়ে আবার হাসি ঠাট্টা করা, এটাও আরেক ধরনের ক্ষমতায় থেকে দম্ভ দেখানোর মতো আমার কাছে মনে হয়। আওয়ামী লীগ যেহেতু বয়োজ্যেষ্ঠ রাজনৈতিক দল, বিএনপির চেয়ে অনেক বয়সে বড় এবং সবচেয়ে বেশি সময় দেশ শাসন করছে, তা না। আওয়ামী লীগের কাছ থেকে ভালো উদাহরণ আমরা আশা করি, যাতে বিএনপি মনে করে যে না, আমরা আসলে বয়সেও ছোট এবং তাদের চেয়ে রাজনৈতিক মাপেও ছোট। সেইটা না করে শুধু গালিগালাজ, শুধুমাত্র সমালোচনা, শুধু কটুকাটব্য, এই ব্যাপারটাই আমার আপত্তি। এই কথাটাই আমি শুরুতে বলছি যে কুশিক্ষা দেয়া আমাদের উচিত নয় কাউকে। হ্যাঁ, জাতীয় রাজনীতির মধ্যে থেকে, জাতীয় আলোচনার মধ্যে থেকে যদি কোনো ঐক্যমতে পৌঁছানো যায় জাতীয় নেতৃত্বের প্রশ্নে, সবার ব্যাপারে, সে ব্যাপারে বিএনপি তো একমত। আমরা তো একসময় বলেছিলাম যে হ্যাঁ, জাতীয় নেতাদেরকে সম্মান দিয়ে আমরা এই আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধু কন্যা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, যেই বঙ্গবন্ধু সংবিধানে একটা অত্যন্ত সাহসী উচ্চারণ তিনি করেছেন যে রাষ্ট্রের ক্ষমতার মালিক জনগণ। আজকে এই উচ্চারণের ভিত্তিতে দেশের গণতন্ত্র যে অপরিহার্য, আমি একটু 1 মিনিট একটু মাননীয় প্রতিমন্ত্রীকে শুনি। ব্যারিস্টার নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ। 1 মিনিট মাননীয় প্রতিমন্ত্রী। স্থিতিশীলতা উন্নয়নের প্রশংসা হচ্ছে, কিন্তু রাজনৈতিক স্পেস দেওয়ার মাননীয় প্রতিমন্ত্রী 1 মিনিট একটু শুনি। ব্যারিস্টার নাজমুল হুদা, মাননীয় প্রতিমন্ত্রী। বিতর্কগুলো হচ্ছে, আসলে বিতর্ক হবে, দিন যত যাবে আরো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে আমরা কথা বলবো। কারণ আপনি দেখেন আমাদের দলের অভ্যন্তরে 75-এর কার কি ভূমিকা, সেগুলো নিয়ে কথা হচ্ছে, ভবিষ্যতে আরো হবে। আপনি জানেন যে আমাদের যে ঘটনাটা, আপনি অলিউল্লাহ সেই লাল শালু পড়েছেন, মসজিদ কিন্তু মাজার বানিয়েছিল, ফাইনালি কিন্তু দেখা গেল এটা মাজার ছিল না, এটা একটা বাণিজ্যিক একটা একটা স্থান তৈরি করেছিল। ফাইনালি লাল শালু থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এই যে বাণিজ্য, রাজনীতি নিয়ে বাণিজ্য, রাজনীতি নিয়ে যে এই ধরনের যে মিথ্যাচার, এগুলো থেকে আমরা দেশকে উদ্ধার করতে চাই। আমরা যে 41 সালে যে উন্নত দেশ ও ধনী দেশ বলছি, শুধু পকেট ভর্তি টাকা না তো। আমরা রাজনীতির এই বিষয়গুলো যদি আমরা ক্লিয়ার করতে না পারি, তো আমরা তো 41 সালে সেই প্রতিনিধিত্বটা করতে পারবো না।
কাজে মাননীয় আমাদের প্রতিমন্ত্রী, আমাকে শেষ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। এই মিথ্যাচার স্পষ্ট হতে গিয়ে আবার ঠক বাজতে গা উজাড় না হয়ে যায়, এই আলোচনায় আমরা আরো একদিন নিশ্চয়ই আপনাদেরকে পাবো। অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অনেক ধন্যবাদ ব্যারিস্টার নাজমুল হুদা, আপনাদের তিনজনকে আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।